মাল্টিভার্স বাই প্রমাণ হয়ে গেছে, কে বলছে? কোনো সায়েন্টিফিক কোনো জানলাম না। ওইখানে আমি শুনেছি এরকম মাছ বাজারে এক আলোচনা হচ্ছিল, একজন লোক নিজেকে এরকম বলছিল যে আমি তো এরকম মনে করি। এটা আপনার রেফারেন্স হতে পারে। 44টা দেশ থেকে এখানে পড়ালেখা করতে আসে। পুরো ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশি ছাত্ররা ছিল 1 থেকে 10-এর মধ্যে। একই সমস্যা, কে বলছে, কোথায় বলছে, কখন বলছে, উত্তরটা ডিফারেন্ট হবে। একই সমস্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষভাবে আপনাদের কাছে জানতে চাই যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করতে পারি। অলরেডি আমার কাছে আমি যেখানে যেভাবে পাচ্ছি, মানে বিভিন্ন জায়গা থেকে শুনে, আপনাদের মাধ্যমে শুনে যে সমস্ত রেফারেন্স গুলো পাচ্ছি সেগুলো নিয়ে সবসময় পড়ালেখা করার চেষ্টা করি। কিন্তু প্রপার একটা গাইডলাইন চাচ্ছি, কিভাবে আপনাদের গাইডলাইনের মাধ্যমে আরো সুন্দরভাবে সুবিন্যস্তভাবে পড়ালেখা করতে পারি। সংক্ষেপে বলার চেষ্টা করছি এখানে যে দেখেন, আপনি যে বিষয়ের উপরে আপনি পড়াশোনা করেন না কেন, ওই বিষয়ে তো ফান্ডামেন্টাল বা বেসিক যে কিছু জ্ঞান থাকতেই হবে। এটা হলো বেসিক রিকোয়ারমেন্টস। তারপরে আপনি ওইটার উপরে তো আপনি যাবেন একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে। আপনি এই বিষয়ে কি বলা হচ্ছে, পক্ষে বিপক্ষে প্রতিপক্ষে, এই যে পুরো আলোচনাটা আপনি চলে আসবেন। যেমন ফিলোসফির একটা ব্যাপারে, যেমন কেউ যদি পড়াশোনা করে, ডেকার্ত বা হিউম, বার্টন রাসেল বলতে পারেন, যে কোনো ফিলোসফার, তাদের মত সম্পর্কে জানতে গেলে তো তাদের যে মূল যে কিতাবগুলো আছে, ওনার যে লেখাগুলো আছে, প্রাথমিক যে রিসোর্সগুলো, ওগুলো তো আপনাকে জানতে হবে। আপনি যদি ওই লেখাগুলো আপনি জানেন না, জানতে পারেন না, পড়তে পারেন না, কারণ ওগুলো অন্য কোনো ভাষায় লেখা আছে যে ভাষা আপনার আয়ত্ত নেই, তাহলে কোনো অথরিটেটিভ কোনো ট্রান্সলেশন থেকে আপনাকে সেটা জানতে হবে। এক, যেহেতু এগুলো আপনি শুধু টেক্সটটা পড়ছেন, ওই টেক্সটটার মিনিংটা কি কনটেক্সচুয়ালি, পুরো তার মত হিসেবে, তার যে একটা আইডিওলজি, একটা স্টান্স আছে, তাই না? এটা কিভাবে আপনি জানবেন? অন্যের ব্যাখ্যা আপনি যাবেন, শুনতে যাবেন। যেমন আমরা শুনি, ওরা অন্য ব্যাখ্যাকার আছে, তারা কি ব্যাখ্যা দিয়েছেন, তাদের মধ্যে কেউ আছে প্রতিপক্ষের ব্যাখ্যা এবং কেউ আছে পক্ষে যারা আছেন তাদের ব্যাখ্যা। এগুলো নিয়ে আপনি যে এই কি বক্তব্য উনি পেশ করছেন কিনা এটা আপনি জানার চেষ্টা করবেন। তাহলে আপনার জানার মধ্যে এবং অন্যান্য যারা ব্যাখ্যাকার যারা আছে তাদের জানার মধ্যে পার্থক্যটা কোথায় আপনি জেনে নেবেন। আপনি দেখবেন ওইখানে যে আপনার জানার ঘাটতিটা কোথায় ছিল। তারপরে আপনি দেখবেন ওখানে যে আপনার ঘাটতি, আপনি ওটা আপনি জানতেন না, যে তার অনেকগুলো মত ছিল যে উনি পরিবর্তন করেছেন। এরকম প্রাথমিক পর্যায়ে উনি এরকম একটা বিশ্বাস করতেন, কিন্তু পরবর্তীতে মানসুখ করে ফেলেছেন, ওনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এটা হচ্ছে ওনার আগেকার পূর্বেকার কিছু মতামত পরবর্তীতে যেরকম এসেছে। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে এরকম হয়, কিছু কিছু মতবাদ নিজে থাকতে পারে কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু অনেকে জানে না। কিন্তু এই ধারাবাহিকতা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি তার যে পূর্বেকার যে মতামত বা সিদ্ধান্ত ছিল ওটা নিয়ে আপনি আলোচনা করে যাবেন এবং বলবেন না উনি তো ভুল বলছেন, এটা কিন্তু উনি আসলে ব্যক্তিগতভাবে উনি সেটা পরিবর্তন করে ফেলছেন। তাহলে কোনো একটা বিষয়ে বিস্তারিতভাবে জানতে গেলে কিন্তু ওইগুলো জানতে হয়। একজন মানুষের তার কাজগুলো কি, কোথায় কখন পাবলিশ হয়েছে, তার ব্যাখ্যা গ্রন্থ আছে কিনা, কে কিরকম ব্যাখ্যা করেছে। তারপরে যখন ওই সাবজেক্ট সম্পর্কে আপনি মোটামুটি একটা আপনার একটা আয়ত্তে চলে আসবে, তখন আপনি জানবেন যে ওই যে জিনিস সম্পর্কে উনি লিখেছেন বা বলেছেন, মন্তব্য করেছেন, ওইটা আসলে যৌক্তিক কিনা, বাস্তবিক কিনা, প্রমাণ সাপেক্ষ কিনা, এর পেছনে কোনো প্রমাণ আছে কিনা, যুক্তি আছে কিনা, এগুলো আপনার নিজ থেকে আপনি সেটা দেখতে পারেন, প্রমাণ করতে পারেন, এটার বিপক্ষে প্রমাণ নিয়ে আসতে পারেন। আপনি এটা ইন্ডিভিজুয়ালি আপনি সেটা করতে পারেন। তারপরে আপনি দেখবেন যে অন্যান্য দার্শনিক যারা আছেন, ফিলোসফার যারা আছেন, তারা কি করেছেন, তারা কি শুধু বসে ছিলেন, নাকি এই দার্শনিক মতবাদের উপরে তাদের কিছু মতবাদ ছিল, প্রতিপক্ষের কিছু মতবাদ ছিল, খণ্ডন ছিল, পাল্টা যুক্তি ছিল কিনা, এগুলো আপনি দেখতে পারেন। এই শুরু হলো এখন কিন্তু ওই যে যুক্তি পাল্টা যুক্তির ব্যাপারটা কখন কোথায় শেষ হবে সেটা আপনি আপনার নির্ভর করে কতটুকু আপনি পড়াশোনা করছেন। একটা বিষয়ের উপরে দেখবেন আপনি যে জীবদশাতেই কিন্তু এরকম কি হয়, যুক্তি পাল্টা যুক্তি, যুক্তি পাল্টা চলতেই থাকে। একটা বিষয়ের উপরে যে কোনো একটা বিষয়ে গভীরভাবে জানতে গেলে আমাদের কি স্টেপ একাডেমিক্যালি আমরা নিতে পারি। আপনি কোথা থেকে আপনি এই প্রতিপক্ষের বা পক্ষের আলোচনা, বক্তব্য বা তার যে ব্যাখ্যা আপনি শুনবেন, আপনাকে অথেন্টিক রিসোর্স থেকে নিতে হবে। আপনি একজন মানুষের একটা ওয়েবসাইটে গেলেন, সে নিজেই জানে না এ ব্যাপারে, কিন্তু লিখে ফেলছে, তার ব্যাপারে কোনো জ্ঞানই নেই, তার কাছ থেকে কেন নেবেন? বা এমন একজন বিদ্বেষী, সে দেখতেই পারে না ওই লোকের নাম শুনলেই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। ওই লোককে, এই লোকটা তো ওই ব্যক্তির উপরে সে মিথ্যাচার করতেই পারে, এরকম আমরা অহরহ দেখি। এই জন্য যারা এরকম মিথ্যাচার করে,
এরকম বিদ্বেষী লোকরা, তাদের কাছ থেকে আপনি কেন নেবেন? তাদের কাছ থেকে আপনি শুধু কিছু পয়েন্ট নিতে পারেন যে এইরকম তারা কিছু আপত্তি বা অভিযোগ তারা এরকম উত্থাপন করেছে, সেটাই আপনার দেখতে পারেন, তারপরে এগুলো উত্তর দেওয়া যায় কিনা বা পাওয়া যায় কিনা ওই লোকের, এই যে ফিলোসফার যদি হয়ে থাকে তার কাছ থেকে কোনো উত্তর আছে কিনা বা তার যে অনুসারী তার কাছে উত্তর আসে কিনা। আপনি এভাবে দেখবেন। আপনি কোথা থেকে নেবেন? আপনি একটা সায়েন্সের জার্নাল থেকে নেবেন, সায়েন্টিফিক কোনো বিষয়ের উপরে আপনার ব্যাখ্যা, নাকি আপনি আলোচনা হচ্ছে রাস্তাঘাটে বাজারে ওইখান থেকে আপনি এটা নেবেন? না, এটার উত্তর হচ্ছে এরকম, মাল্টিভার্স বাই প্রমাণ হয়ে গেছে। কে বলছে? কোনো সায়েন্টিফিক কোনো জার্নাল না। ওইখানে আমি শুনেছি এইরকম মাছ বাজারে একটা আলোচনা হচ্ছিল, একজন লোক নিজেকে এরকম বলছিল যে আমি তো এরকম মনে করি। এটা আপনার রেফারেন্স হতে পারে না। এই জন্য আপনাকে ওইসব বিষয়ে আপনি অবশ্যই একটু জানতে হবে যে একাডেমিক বিষয়ে আলোচনা কিভাবে হয়, শান্ত ভাইরা কি এরকম কাজ করেন, আপনি তার কাছে শুনতে পারবেন এখন। আর সারো ভাই তো একাডেমিকলি বলে দেবেন ইনশাল্লাহ। ইমাম হাসান ভাই তো অনেক বড় জায়গায় পড়েন, শুনে আমাদের সাথে অনেক জ্ঞানী। তবুও আমরা আমাদের কিছু বিষয় শেয়ার করতেছি। সেটা হচ্ছে, আমরা যখন কোনো বিষয় নিয়ে পড়ি এবং এটা যখন আমাদের কাছে কেউ সাজেশন চাই, আমি সবাইকে এই কথাটা বলি যে যেই বিষয়ের উপরে আমরা হচ্ছে যে মানে পড়তে চাই, প্রথমে আমাকে সেই বিষয়ের ফিলোসফিটা জানতে হবে। মানে সেই বিষয়ের ফিলোসফি কি, মানে সেই বিষয়টা আসলে কি, সেটা কিভাবে কাজ করে, সেটার কাজ করার পদ্ধতি কি, এই সেটা যেই টপিক হোক না কেন, সেটা যে কোনো ধর্মগ্রন্থ হোক না কেন, সেটা যে কোনো একটা ইজম হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, যে আমি যে বিষয় নিয়ে প্রথমে পড়াশোনা শুরু করবো সেটার প্রথমে আমার একেবারে শুরুতে আমাকে পড়তে হবে যে সেটা কি। যেমন আমরা যখন সায়েন্স নিয়ে যখন পড়তে যাই, তখন আমাদেরকে জানতে হবে হচ্ছে যে ফিলোসফি অফ সায়েন্স। আর এই যে ফিলোসফি অফ সায়েন্স না জানার কারণে কি হয়, যে এই বিজ্ঞানবাদী তৈরি হয়, যারা বিজ্ঞানের প্রতি অন্ধবিশ্বাস স্থাপন করে। কিন্তু যদি তারা ফিলোসফি অফ সায়েন্স জানতো, তাহলে কিন্তু তারা এটা এরকম হইতো না। ঠিক একই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো আমরা যখন পড়ি তখন আমরা যেই বিষয়টাকে ধরি, যখন আমরা লজিক নিয়ে পড়তেছি বা আমরা হচ্ছে যে কোনো একটা মতবাদ নিয়ে পড়তেছি, দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালিজম নিয়ে পড়তেছি, বা দেখা যাচ্ছে যে অস্তিত্ববাদ নিয়ে পড়তেছি, বাস্তববাদ নিয়ে পড়তেছি, ওই যে কার্ল মার্ক্সের ধান্দিক বস্তুবাদ একটা আছে, যেটা হোক না কেন, আমরা যখন পড়ি তখন আমরা কি করি যে ওই বিষয়ের সম্পর্কে প্রথমে হচ্ছে যে এই বিষয়ের একেবারে বেসিক জিনিসগুলো জানি, সেটা কিভাবে কাজ করে, অর্থাৎ সেটার ফিলোসফিটা আগে জেনে ফেলি। এরপর হচ্ছে যে সেটার ডিপ যেই জায়গাগুলো আছে সেখানে যাই। তো এরপরে পড়ার ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যে, আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন রিসার্চ পেপার নিয়ে পড়েন বা যেটা পড়েন না কেন, আপনি কিন্তু হচ্ছে যে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কি পাবেন। মানে আপনি যে একটা বিষয় নিয়ে পড়তেছেন, আপনি সেটার পক্ষে অনেক কন্টেন্ট পাবেন, আবার বিপক্ষে অনেক কন্টেন্ট পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে পক্ষে বিপক্ষে দুইটা কাজ হচ্ছে যে কি, আপনার হচ্ছে যে যাচাই করা। তো সেক্ষেত্রে হবে কি হচ্ছে যে যখন আমরা যে বিষয়টা নিয়ে পড়ি, তখন হচ্ছে যে আমরা সেখানে পক্ষে বিপক্ষে যেই রিসোর্স গুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে যে পড়ি, এবং আমরা হচ্ছে যে এখানে আমরা আমাদের টিম ইনসাইড জোনের আমরা যারা যে বিষয়টা নিয়ে আমরা পড়ি আর কি, সেটা নিয়ে আমরা হচ্ছে গ্রুপ স্টাডি করি। তো আমরা হচ্ছে যে কি করি, যে আমরা যে বিষয়টা নিয়ে পড়ি আমরা হচ্ছে যে গ্রুপ কলে সেটা নিয়ে ডিসকাস করি, এবং হচ্ছে যে আমরা ক্রস চেক করাইনি। দেখা যাচ্ছে যে আমরা একটা নিয়ে কাজ করতেছি, একটা বিষয় নিয়ে, তো দেখা যাচ্ছে ওনাকে বলে দিই, হ্যাঁ আপনি এটা নিয়ে এসে কি করেন, ঘাটাঘাটি করেন, আমি আমার দিক থেকে ঘাটাঘাটি করতেছি। পরবর্তীতে আমরা যে কোনো একটা সময় গিয়ে দুজনের যেই রিসোর্স গুলো আমরা কালেক্ট করছি বা যেগুলো আমরা পাইছি, সেগুলো আমরা পরে হচ্ছে যে একজন একজনের সাথে শেয়ার করি, এবং সেখান থেকে আমরা হচ্ছে যে মানে একটা বস্তুনিষ্ঠ ভাবে আমরা হচ্ছে যে কি মেইন যে পয়েন্ট গুলো সেগুলো হচ্ছে যে ফাইন্ড আউট করার চেষ্টা করি। এর পরবর্তীতে হচ্ছে যে যেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে যে মানে অনেস্টির দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি, আমাদের আর্গুমেন্টকে শক্তিশালী করার জন্য হয়তো দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা মানে এমন একটা রেফারেন্সের আশ্রয় নিচ্ছি, বা হচ্ছে যে এমন একটা জিনিসের আশ্রয় নিচ্ছি যেটা আসলে আমি জানি এটা সত্য না। এখন আমি এটাও জানি যে আমার প্রতিপক্ষ যিনি, তিনি হচ্ছে যে আসলে এটা এই বিষয়ে কিছুই জানে না। তো যেহেতু সে কিছুই জানে না, তো আমি তাকে ভুল এটা দিলেও সে কি হয়ে যাবে, মানে কাবুকাদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, একটা ভুল ইনফরমেশন তারা দিয়ে মানে লাইভের মধ্যে বা যেখানে আমি কাজ করতেছি সেখানে তারা আমি কি করে দিলাম, হারাই দিলাম। বাট এইটা করলে হয় কি, যে সে হয়তো আজকে আমার থেকে মানে এই জিনিসটা এই, জানছে, সে এই বিষয় সম্পর্কে জানতো না, কিন্তু একটা সময় সে জানতে পারে। আজ থেকে 2 বছর পর সে যখন জানবে যে আমি তার সাথে এই কাজটা করছি, তখন তো তার আমার প্রতি যে ট্রাস্ট বা আমার প্রতি যে আস্থাটা, সেটা চলে যাবে। পড়ার পরে হচ্ছে যে এই কারণে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে কি করতে হবে, যে আমরা যখন অনেকগুলা জিনিস একসাথে পাবো, সেখান থেকে আমাদেরকে একটু বস্তুনিষ্ঠ ভাবে অথেন্টিক যে জিনিসটা সেটাকে বের করে আনতে হবে। আর হচ্ছে যে এটাই, আর তো প্রচুর বই পড়তে হবে। বই পড়া নিয়ে হচ্ছে যে কোনো ধরনের ইয়ে করা যাবে না। আহ, আপনার হচ্ছে যে আমি এখনো হচ্ছে যে আমার অনেকগুলা মানে পড়ার লিস্ট আছে, প্লাস হচ্ছে যে আমি কেনার জন্য আমি রকমারিতে বা বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে যে বইগুলো হচ্ছে যে ওই উইশ লিস্টে ইয়ে করে রাখি,
দেখা যাচ্ছে যে আমি কিছু বই অর্ডার করলাম, এরপরে পরবর্তী যেগুলো পড়বো আমি সেগুলো উইশ লিস্টে অ্যাড করে রাখি। তো আমার দেখা যাচ্ছে এখনকার যে বইগুলো এগুলো মোটামুটি শেষ হলে তো আমি আবার ওগুলো অর্ডার করি। তো অর্ডার করার ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় হয় কি, হয়তো দেখা যাচ্ছে যে আমি তো স্টুডেন্ট মানুষ, আমার তো ওইরকম কোনো ইনকাম সোর্স নাই। দেখা যাচ্ছে আমি হয়তো আমার হচ্ছে যে দেখা যাচ্ছে হাতে টাকা আছে, কারণ আমার প্ল্যানে আছে হয়তো এই টাকাটা দিয়ে আমি এই কাজটা করতাম বা ওই কাজটা করতাম। বাট আমি বই কেনার ক্ষেত্রে কি করি, আমি প্রয়োজনে আমার অন্য যে প্ল্যানিং, মানে যে জায়গায় আমি হচ্ছে যে টাকা খরচ করার যে প্ল্যানিং করে রাখছি আমি সেটাকে বাদ দিয়ে হলেও আমি কি করি, বই কেনার চেষ্টা করি আর কি। তো প্রচুর বই পড়তে হবে, আর যে জিনিসগুলো বলছে এগুলো যদি আমার দ্বারা মানে মানা হয় আর কি, তাহলে এটা ভালো একটা আউটপুট হিসেবে কাজ করবে বলে আমি মনে করি, কারণ আমরা এইভাবে কাজ করছি। জাযাকাল্লাহ খাইরান। ইমাম হাসান ভাই, আপনি শুনবেন এখন সারো ভাই একটু বলবেন একাডেমিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে এই কাজগুলো করা যায় বেনিফিশিয়াল ইনশাআল্লাহ। জি, মনসুর ভাই এবং শান্ত ভাই খুব সুন্দরভাবে বলে দিয়েছেন আপনাকে। তো বাড়তি বিশেষ কিছু আর আমার বলার নেই, তবে আমি শুধু বলবো যে দাওয়াতের ক্ষেত্রে আপনি যখন একাডেমিক রিসোর্স গুলো খুঁজবেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটা ক্যাটাগরি ভাগ করে কোন ক্যাটাগরি কখন গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে একটু করে। প্রথম কথা, কি ডেলিভার করতে চাইছেন? দাওয়া তো একটা হলো যে একটা সত্য পথে ধরুন যে আপনি আহ্বান করবেন, তো মূল প্রিন্সিপাল কি হওয়া উচিত? আমাদের এর মেন প্রিন্সিপাল হবে যে কোরআন হাদিস থেকে। তো যখন আপনি বেসিক্যালি দাওয়া দেবেন তার প্রিন্সিপালটা কোরআন হাদিস থেকে আসবে। তার মানে হচ্ছে জেনে রাখা, যেটা হলো যে আপনি নিজে জানবেন, হ্যাঁ, ফাআলাম ওই যেটা আছে সেখান থেকে, যে আপনি নিজে জানবেন যে আল্লাহ এক, এই ব্যাপারে নিজেকে ফুল কনভিন্স হতে হবে। কনভিন্স হওয়ার জন্য কোরআন হাদিসের তো স্বাভাবিক আপনি রিসোর্স গুলো জানবেন। তো কতটুকু জানবেন, যে আপনাকে তো জানার তো শেষ নেই, তাই না? তো আপনি যতটা পর্যাপ্ত মনে করবেন প্রাথমিক স্তরে। দ্বিতীয় স্তরে আপনি সে সমস্ত বইগুলো পড়বেন যেগুলো হচ্ছে বেসিক জিনিস দিনের সম্পর্কে আসে, যে কোশ্চেন গুলো আসে সেই ক্যাটাগরি গুলো ভাগ করে নেবেন। যেমন ধরেন যে আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে, বিভিন্ন ইসলামিক নৈতিকতা সম্পর্কে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর আপনি ক্যাটাগরাইজ ভালো করে নেবেন, যে আপনার কোন ক্যাটাগরিতে কোন প্রশ্নগুলো আছে, কোন টপিকগুলো আমাকে জানতে হবে। তো আপনি এটা যখন জানবেন তখন আপনি বুঝে যাবেন যে একজন মানুষকে যখন আপনি ডেলিভার করবেন তখন কোনটা প্রথমে দেওয়া উচিত। তো সেই হিসাবে সোজা ডাক, যে আল্লাহর পথে ডাকার, প্রথমে সবকিছু ছেড়ে আল্লাহর দিকে অমতাজ্জা। তো সেই জন্য এই জ্ঞানটা প্রথমে জরুরি, যে আমি কিসের পথে ডাকছি সেটাকে ভালো করে জানা। দ্বিতীয় হলো যে আপনার ডাককে বাধাগ্রস্ত করার জন্য কি কি আপনার বাধা মানে জিনিস উপস্থিত আছে, কি কি মতবাদ উপস্থিত আছে, সেই জন্য সেই মতবাদগুলো আপনাকে জানতে হবে দ্বিতীয় স্তরে। তো সেই মতবাদগুলো কোরআনেও ডিটেলস আলোচনা করা হয়েছে, যে সেখানে যে কাফের মুশরিকদের বিভিন্ন যুক্তি সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং দেখবেন যে তাদের সেগুলোকে খণ্ডন করা হয়েছে। তো সেই যুক্তিগুলোর উপরে আনুষঙ্গিক জ্ঞান বিভিন্ন জায়গা থেকে আপনি পাবেন। বিভিন্ন বাকি যে বাহ্যিক যে দুনিয়ার যে জ্ঞান সেইগুলোতে ওই জিনিসগুলো কিন্তু রিসার্চ হয়েছে, জ্ঞান গর্ভ আলোচনা হয়েছে। যখন ধরুন যে বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে, বিজ্ঞানিক ওই বিষয় সম্পর্কে ডিটেলস আপনি জেনে নেবেন। তো কোরআনকে বুঝতে গেলে, যে কোরআনের তাফসির যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক বিষয়ে জ্ঞান লাগবে। ইতিহাস, ভূগোল, হ্যাঁ, মনস্তত্ত্ব, তারপরে ধরুন যে বিজ্ঞান, এইসব জিনিসগুলো কিন্তু জ্ঞানগুলো লাগবে। তো সুতরাং দ্বিতীয় স্তরে আপনি ইসলাম বিরোধী যে দৃষ্টিভঙ্গি, যে পজিশনগুলো, সেইগুলো সম্পর্কে আপনি ডিটেলসে ভালো করে জানবেন। এটা আমি বলবো যে এটা জানার পরে মনসুর ভাই আর শান্ত ভাই যেভাবে বললেন সেইভাবে গ্রুপ স্টাডি এবং ডিটেলসে এক পক্ষ কি বলছে অপক্ষ কি বলছে সেইটা, এবং আপডেটেড নলেজ কি সেই ব্যাপারে, সবচেয়ে আধুনিক নলেজ কি মানুষ সে বিষয়ে কথা বলছে সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। আর এই ব্যাপারেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি পাবলিক যে সাইকোলজি, আপনি কোন দেশে দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াত সেই দেশের মানুষের মন মানসিকতা থেকে কোনটাকে তারা স্বাভাবিক হিসেবে গ্রহণ করে, এইটা কিন্তু বুঝতে হবে। সেই জন্য এটা হচ্ছে ফিল্ড স্টাডি যাকে বলা হয়, যে আপনি পৃথিবীতে যতগুলো দেশ আছে তাদের মধ্যে মূলত মানুষের দৃষ্টিভঙ্গি কেমন ধরনের থাকে। পুনর্জন্ম, ধরুন যে আখিরাত সম্পর্কে বলতে গেলে আপনাকে পুনর্জন্মের ধারণা আছে। কেউ কেউ বলবে যে এখানেই শেষ, দুনিয়াতে আর কোনো পরবর্তীতে নেই। হ্যাঁ, এই যে আদর্শগুলো আছে সেগুলো, এই আদর্শগুলো কিভাবে তারা জাস্টিফাই করছে বিজ্ঞান দিয়ে, বিভিন্ন ঘটনা দিয়ে, এইগুলো সম্পর্কে আপনাকে ডিটেলসে বিস্তারিত জানতে হবে। তারপরে ধরুন যে মানুষের স্বাভাবিক যে দুনিয়ার জীবনে সুখ শান্তির যে ধারণা, সেখান থেকে মানুষ কিন্তু দুনিয়াকে আঁকড়ে ধরে থাকে, ফলে আখিরাতকে অস্বীকার করে। ফলে এই জায়গায় আপনি আপনার মানুষের ট্রমা, সাইকোলজির ব্যাপারগুলো, এগুলো আপনাকে জানতে হবে, যে কোথায় মানুষ শান্তি পাবে না পাবে, এইসব জিনিসগুলো। তাহলে সেক্ষেত্রে আপনি ভালো করে দাওয়াতে জিনিস দিতে পারবেন। তাহলে প্রথম হলো ইসলাম সম্পর্কে জানা, দ্বিতীয় হচ্ছে বিরোধী মতবাদগুলো সম্পর্কে জানা,
সেই বিরোধী মতবাদগুলো সম্পর্কে জানার মধ্যে আপনার পড়বে যে মানুষের চিন্তা ভাবনার প্রেক্ষাপটটা আপনাকে জানতে হবে, যে কিভাবে মানুষ চিন্তা ভাবনা করছে, আপনাকে কোথায় সমাধানটা করতে হবে। মানে একজন দায়ী আহ্বান করবে সত্যের দিকে, সমাধান দেয়, কিন্তু একটা ডাক্তারের মতো আপনাকে রোগটাকে বুঝতে হবে আগে। তো সেই জন্য তৃতীয় পর্যায়ে আপনাকে পড়বে যে বিস্তারিত ভাবে যে মানুষের যে কত ধরন হয়, হ্যাঁ, মানুষ কোন পরিস্থিতিতে কেমন ধরনের চিন্তা ভাবনা করে সেটা বুঝতে শেখা, সেই ব্যাপারে মানুষের সাইকোলজিক্যাল স্টাডি করা। যেমন আমরা ধরুন এখানে স্ট্রিমে আমরা আলোচনা করেছি যে আপনি নাস্তিক, মানে যখন আমরা আলোচনা করবো দাওয়াতের ব্যাপারে, তখন মানসিক দাওয়াত কেন প্রয়োজন হচ্ছে, তার কারণ সে দিনের পথে নেই, তার সন্দেহ আছে বা তথ্য তার কাছে যায়নি। তো সেক্ষেত্রে কেন সে অবস্থায় গেল সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। সেখানে আমরা দেখবেন প্রথমে আমরা ডিটেলস আলোচনা করে নিচ্ছি মানুষ কেন নাস্তিক হয়, এই ব্যাপারে লিটারেচার মনসুর ভাই ডিটেলস স্টাডি করে সেখান থেকে আমরা যে একাডেমিক যে স্টাডি আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছি। আপনি সেইগুলো সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করবেন, যে মানুষ কেন নাস্তিক হয়, কেন অন্য আদর্শকে সে ধারণ করে, তার অনুভূতিগত কি দিক থাকে, ইমোশনাল কি দিক থাকে, সেই জিনিসগুলো আপনি ভালো করে বিস্তারিত জানবেন। তার মানে একটা জিনিস হলো যে দিন অবশ্যই আখিরাতমুখী, আপনাকে আখিরাতমুখী করবেন, কিন্তু দিনটা কোথায় পালন হবে, দুনিয়াতে পালন হবে, তাই না? তো আপনি চিকিৎসা জানেন, সবকিছু জানেন, আপনি বই অনেক পড়লেন, হ্যাঁ, ইসলাম সম্পর্কে জানলেন, বিরোধী মতবাদ সম্পর্কে জানলেন, কিন্তু কিভাবে ডেলিভার করতে হবে, হ্যাঁ, কোন পরিস্থিতিতে কেমন ডেলিভার করতে হবে সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ইফেক্টিভ ডেলিভারি করতে পারবেন না। সুতরাং সেই কারণে আপনাকে সিস্টেমের রোগ সম্পর্কে জানতে হবে। যে আপনি অনেক ডাক্তার, ধরুন অনেক ডাক্তার হলো, ডাক্তারি পড়লো, অমুক পড়লো, তমুক পড়লো, কিন্তু যে রোগী সামনে আছে সে রোগের কি রোগ হয়েছে ওই মুহূর্তে কোন সমাধান আছে সেটা না জানলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। আপনি যেটাকে ভাবছেন সেটা না করে ভুল ওষুধ দিয়ে বসে যাচ্ছেন, এই একটা ব্যাপার হবে। অনেক সাইকোলজিক্যাল জিনিস আপনি অন্যভাবে ট্রিট করার চেষ্টা করছেন, বা যেগুলো রিয়াল অন্য ওষুধের দরকার তখন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিচ্ছেন। এই ধরনের হোমিওপ্যাথি এলোপ্যাথির ব্যাপার হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে যাবে আর কি বেসিক্যালি। তো সেই জন্য এমনি ফিকাহ শাস্ত্রের ক্ষেত্রেও আমাদের বলা হয় যে কোনো ফতোয়া টতোয়া দিতে গেলে আপনাকে মানে শুধু দিন, কোরআন হাদিস তো আল্লাহ যা দিয়ে দিয়েছেন সেটা তো আছেই, জানা তো আপনার শেষ নাই। সংরক্ষণ মুসলিম আলহামদুলিল্লাহ ভালোভাবে সংরক্ষণ করেছেন, তো সেখান থেকে আর তো কিছু বাড়তি কিছু আপনি জানতে পারবেন না। সেখানে আল্লাহর যে আয়াত সেটা হলো যে আপনাকে আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি চাইতে হবে, আল্লাহ যে সৃষ্টি জগৎ সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনার ফিকিরের মাধ্যমে আসবে। তো সেই জিনিসগুলো কিন্তু বাড়তি জানতে হবে। সেই জন্য দিন তো আছে, কিন্তু দিনের জ্ঞান আপনি ধরেন কোরআন মুখস্থ করলেন, হাদিস পড়লেন, আরে মতামত দিচ্ছে কিভাবে সেগুলো জানলেন, কিন্তু আপনি এখনকার সমাজের পরিস্থিতি আপনি জানেন না, প্রচলিত যে মতবাদ মানুষের দৃষ্টিভঙ্গি সে বসে আছে সেগুলো সম্পর্কে আপনি জানলেন না, তাহলে তো আপনি তো সেটাকে দাওয়াত দিতে পারবেন না। এবং কিভাবে আপনাকে সেটা প্রেজেন্ট করতে হবে, পদ্ধতি কি হবে আপনি যে বিভিন্ন ক্ষেত্র আছে দাওয়াতের, যে স্টেট দাওয়া থেকে শুরু করে আপনি একাডেমিক বিভিন্ন স্তরের আলোচনার মাধ্যমে দাওয়ার বিভিন্ন পাওয়ার, এই যে আপনার যেটা হলো যে ক্ষমতা যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজা বাদশাদেরকে আপনার দাওয়াত দিয়েছেন সরাসরি। তো আপনি একাডেমিক স্তরে সেই বিভিন্ন স্তরের লোকজনকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, সেই তাদের কোন কোন সমস্যা থাকতে পারে, কেউ অহংকারী হতে পারে, কেউ দুনিয়ার মধ্যে পড়ে থাকতে পারে, এই জিনিস থাকতে পারে। তো সেই জন্য আপনি তৃতীয় স্তরে এই ফিল্ড সার্ভের যে ব্যাপারটা এবং কিভাবে ডেলিভার করা যায়, হ্যাঁ, যে আপনি কিভাবে আপনার কথাকে সুন্দর করে তুলবেন, যে উত্তম কথা দিয়ে মানুষকে দাওয়াত দিবেন, উত্তম কথা কার জন্য কখন কোনটা উত্তম কথা হবে সেই হিসাবে বলবেন, যে সত্যবাদী যুধিষ্ঠির হতে গিয়ে সবসময় অকট কথা বলবেন না, এমন ভাবে বলবেন না যেটা সৃষ্টি আপনার দাওয়াতের বদলে অন্যরকম পরিস্থিতি হয়। হ্যাঁ, সত্য কথা বলতে আপনার ভয় পাবেন না, নির্ভীক হবেন, বা লুকানো বা গোপন করার কিছু নেই, কিন্তু আপনাকে ঠিকভাবে আপনাকে ডেলিভার করতে হবে, ইসলামিক নিয়মে, ইসলামিক আখলাকে সেটা ডেলিভার করতে হবে যেন একটা মানুষের গ্রহণযোগ্যতা থাকে আপনার পরিস্থিতিতে। এইটা হলো যে আপনার, এবং সবচেয়ে ব্যাপার হলো যে আত্মসমীক্ষামূলক। এটা আত্মসমক্ষম জিনিসগুলো এটা করতে থাকবেন। তাহলে তিনটে হলো যে ইসলাম সম্পর্কে জ্ঞান, বিরোধী মতবাদ সম্পর্কে জ্ঞান, আর হচ্ছে যে আমি যে সিস্টেমের উপরে দিচ্ছি সেই সম্পর্কে আমাকে কিন্তু ভালো করে ডিটেলসে জানতে হবে, এবং আমি কতটা ইকুইপড আছি সেগুলো আপডেট করতে থাকতে হবে। এইটা হলো যে আপনাকে একাডেমিক্যালি এই প্রিন্সিপাল গুলো মেনটেন করে আপনি একাডেমিক্যালি বইপত্র জোগাড় করবেন। আমি শুধু মনসুর ভাই এবং শান্ত ভাই খুব ডিটেলসে আপনি কিভাবে বইগুলো পড়বেন না পড়বেন সবগুলো বললো, আমি শুধু এখানে আপনার গুরুত্বগত দিকগুলো আমি তুলে ধরলাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের। পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা তো আলহামদুলিল্লাহ একাডেমিক পড়ালেখা করছি, যেমন প্রায় 12 বছর যাবত মাদ্রাসা যে পড়ালেখাটা আছে সেটা শেষ করে তারপরে ইউনিভার্সিটিতে এখানে এসেছি কয়েক বছর হলো। এখন মানে যে বিষয়টা মানে একটু ভালোভাবে জানার জন্য জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা ধরেন মান্তিক পড়ছি, তারপরে কোরআন পড়ছি, তাফসির পড়ছি, হাফেজ হয়েছি, মাওলানা পড়ছি, মোটামুটি অনেক কিছু পড়া হয়েছে, কিন্তু যে বিষয়টা হয় আসলে যে আমার কাছে সব ধরনের মশলাপাতি আছে, কিন্তু
আমি শুধু জাস্ট জানি যে কিভাবে খিচুড়ি রান্না করতে হবে বা বিরিয়ানি রান্না করতে হবে, কিন্তু আজ পর্যন্ত আমি রান্না করি নাই। তো কারণ হচ্ছে, আবার রান্না করলেও আমারটা মজা হয় না। এর একটা বড় কারণ হচ্ছে আমি কোনো ভালো বাবুর্চির সাথে নাই। বা আমি কখনো রান্না করি নাই। এই বিষয়টার কারণে প্রথমত হয়তো মজা হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে রান্নাটাই পারফেক্ট হবে না। এইজন্য আপনাদের কোনো মানে আপনাদের সাথে যদি কোনোভাবে যুক্ত হয়ে থাকা যায়, কিভাবে যুক্ত হয়ে, আমি তো চ্যানেলের সাথে অনেকদিন যাবত যুক্ত হয়ে আছি, এবং আমার পড়ালেখার একটা প্রতিদিনের একটা রুটিন হচ্ছে যে দাওয়া ওয়াইজ থেকে কিংবা ওয়ান মেসেজ ফাউন্ডেশন থেকে, ডক্টর জাকির নায়েকের ইয়া থেকে, এবং ইউসুফ কারজাভি এবং আরো অ্যারাবিক অনেক লেকচারার আছে তাদের থেকে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা করে লিসেনিং করা। কিন্তু মানে এগুলোর পাশাপাশি মানে আমার জন্য মনে হচ্ছে যে অনেক, মাশাআল্লাহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে প্র্যাকটিক্যাল অন্ত জ্ঞান। ভাই যেটা বললো আর কি, যে তাদের একটা গ্রুপ আছে যেটার মাধ্যমে গ্রুপ স্টাডি করে। আমার কিন্তু আসলে এরকম কোনো স্কোপ নাই, এবং আমরা যারা একাডেমিক ভাবে এখানে পড়ালেখা করছি, তারা এই জিনিসগুলো, আমরা পড়ালেখা করছি, দেখা যায় আমাদের আলহামদুলিল্লাহ ফরেনার স্টুডেন্ট যারা, তাদের মধ্যে আমাদের বাংলাদেশি 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ পুরো ইউনিভার্সিটির মধ্যে 144টা দেশ থেকে এখানে পড়ালেখা করতে আসে। পুরো ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশি ছাত্ররা ছিল 1 থেকে 10-এর মধ্যে। অনেক ভালো রেজাল্ট ছিল। এত রেজাল্ট থাকা সত্ত্বেও দেখা যাবে কি যে শুধুমাত্র একটা ভালো গাইডেন্স না থাকার কারণে, গাইডলাইন না থাকার কারণে, এবং অভিভাবক হিসেবে একজন না থাকার কারণে প্রকৃতভাবে যেটা দরকার সেটা হচ্ছে না। যদিও তার অনেক ধরনের জ্ঞান আছে, কিন্তু শুধুমাত্র এই একটা ভালো গাইডলাইন না থাকার কারণে হচ্ছে না। আমি আপনাদের কাছ থেকে একটা গাইডলাইন চাচ্ছি আর কি, কিংবা আপনাদের যদি টিম ওয়ার্ক থাকে যেখানে আমাকে জাস্ট একজন লিসেনার হিসেবে যুক্ত করা যায় কিনা। আমি তো সবসময় আপনাদের চ্যানেল দেখি, পাশাপাশি মানে একটা, আমি আশা করছি আমার প্রতি, আল্লাহ তাআলার প্রতি ভরসা করছি এটা, যে আমি যদি প্রপার একটা গাইডলাইন পাই, আশা করছি যে আমার তো এখানে পিএইচডি করার ইচ্ছা আছে, প্রায় 6-7 বছর লাগবে। আমি যদি এখন থেকে এভাবে মানে এভাবে পড়ালেখা করতে থাকি কারো গাইডেন্সের মাধ্যমে, আল্লাহ তাআলা চাহে তো আপনাদের মাধ্যমে আরো যেভাবে আগাচ্ছি এর চেয়ে আরেকটু ভালোভাবে আগাতে পারবো। এই আর কি। জি জি, মনসুর ভাই, বারাকাল্লাহ ফিক। মনসুর ভাই আপনাকে এ ব্যাপারে গাইড করতে পারেন ডিটেলসে, ওনার অনেকদিনের অভিজ্ঞতা। তবে একটা জিনিস হলো যে এই যে দায়ী ভাইদের সঙ্গে ছোটখাটো ক্ষেত্রে আপনি যুক্ত হয়ে কোনো বিষয়ে আলোচনা করতে শুরু করলেন, কোন একটা প্রশ্নের ব্যাপারে আপনার যদি বেশি ভালো জানা থাকে সে ব্যাপারে আপনি তাদেরকে বললেন, তথ্য দিলেন, তো সংযোগটা আর কি জরুরি। তো ওই আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বললেন যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে নামা, হ্যাঁ, ক্ষেত্রে নেমে ওই যে বললাম যে সেখানে প্রচুর আপনি জানেন, কিন্তু ধরুন যে কিভাবে কোন মুহূর্তে দিতে হবে, ও কোন সময় ওভারলোড হয়ে যাচ্ছে কিনা, কিংবা আন্ডারলোড হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনার পরিস্থিতি বুঝে সেগুলো দিতে হবে। আপনাকে অনেক নিচু নামতে হবে। আপনি অনেক জানেন, কিন্তু একজন সাধারণ মানুষ একটা প্রশ্ন নিয়ে এসছে, তার সন্দেহ, তার জ্ঞানের লেভেল হয়তো ওই লেভেলের না। তাহলে আপনাকে ধরুন যে আপনাকে তার মতো করে চিন্তা ভাবনা করে, মানে ব্যাপারগুলো তার লেভেলে কোথায় সমস্যা হচ্ছে তার চিন্তা ভাবনাটাই আপনাকে সেই রকম ভাবে তার মতো করে বোঝানোর চেষ্টা করতে হবে যে ওর সমস্যাটা কোথায়। হয় একবার একটা আমেরিকান, উনি একজন ইংলিশ ট্রান্সলেটর খুঁজতেছিল। আমি ইংলিশে অত ভালো না হলেও শুধুমাত্র এই দাওয়া ওয়াইজ চ্যানেল দেখে ইংলিশ শেখার চেষ্টা করি আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে থেকে, এবং আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মোটামুটি আকারে A1 বা A2 বলতে পারেন, মানে কথোপকথন চালিয়ে যেতে পারি টুকিটাকি। এখন তিনি একজন ট্রান্সলেটর খুঁজতেছিল, যে তাকে ইসলাম সম্পর্কে জানানোর জন্য। সে আমেরিকান একজন ইথিয়েস্ট হবে কিংবা খ্রিস্টান হবে। সে জানতে চাচ্ছিল যে হোয়াট ইজ দ্য ফিলোসফি আফটার ডেথ, মানে মৃত্যুর পরে ইসলামের ফিলোসফিটা কি। এখন আমি তাকে, মানে আমি একাডেমিক ভাবে উম, যেটুকু পড়ালেখা করছি, আমি ততটুকু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মানে সেই আমি নিজেই বুঝতেছিলাম যে আমার উত্তরে সে সে সন্তুষ্ট না। সন্তুষ্ট হ্যাঁ, না। এবং ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে পরবর্তীতে বললো যে তুমি আমাকে এই বিষয়ে তোমার অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে জেনে আমাকে ভালোভাবে জানাবা। উনি আমার শুধুমাত্র যে একাডেমিক উত্তর, সেই উত্তরে তিনি সন্তুষ্ট না। এবং পরবর্তীতে আমি শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে অনেক মানে সার্চ করে আরো কিভাবে তারা উত্তর দিয়েছে, ডক্টর জাকির নায়েক কিভাবে উত্তর দিয়েছে, মনসুর ভাই, তারপরে আরো যারা আছেন এই উসমান ফারুকী, তারা কিভাবে উত্তর দিয়েছে, এই ধরনের প্রশ্ন কেউ করেছে কিনা। মানে বিষয়টা হচ্ছে এটাই যে আসলে আমরা তো এই আখেরাত নিয়ে কত পড়ালেখা করছি, আফটার ডেথ নিয়ে কত পড়ালেখা করছি, কিন্তু আমার উত্তরটা তার কাছে সন্তুষ্ট ছিল না, কারণ আমি হচ্ছে এই বিষয় নিয়ে কখনো উত্তর দেই নাই।
এই জন্য মানে ও ও ও কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিভাবে সন্তুষ্ট হতো, ওইটা আপনাকে একটু ফিল্ড স্টাডি করতে হতো সেক্ষেত্রে। হ্যাঁ, মানে ওই জন্য ওই সরাসরি প্রশ্নে যাওয়ার আগে একটু সাইড করেন। মনসুর ভাই এই ডিটেলস আরো বলবেন যে এগুলোকে অ্যাসেস করতে হয়, যে একটা মানুষের কাছে অ্যাপ্রোচ করছেন তখন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করতে হয় যে আপনি ডাক্তার, হ্যাঁ, রোগটাকে নির্ণয় করে তারপর আপনি ওষুধটা দেন। হ্যাঁ, মনসুর ভাই ডিটেলস এটা আপনাকে গাইড করবেন ইনশাআল্লাহ। না, এটাই এই প্রসেসটা হচ্ছে, আপনি একজন ডাক্তার যেরকম রোগ নির্ণয় করে চিকিৎসা দেন, ঠিক কিভাবে আপনি যে একজন লোকের সমস্যাটা কি, হ্যাঁ, উনি কেন এই মত পোষণ করেন বা এরকম আইডিওলজিক্যাল স্টান্সটা কেন নিয়েছেন, এটা তো আপনাকে জানতে হবে। না জানলে তো আপনি তো সমস্যার সমাধান দিতে পারবেন না। আপনি সমাধান, যে কোনো সমস্যার সমাধান দেওয়ার পূর্বে কি করতে হয়, আগে সমস্যাটাকে আগে জানতে হয়। আমরা যে আমাদের সমস্যা, এটাকেই অনেকগুলো শব্দ বলে ফেললাম, সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে এটা যে আমরা সমস্যা না বুঝে সমাধান দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু সমস্যা, এটাই প্রবলেম। সমাধান দেবেন কখন? যখন সমস্যাটা কি সেটা আপনি বুঝে গিয়েছেন। না হলে তো আপনার চিকিৎসা হবে না। রোগ আপনি ধরতে পারলেন না, আপনি চিকিৎসা দিলেন, এটা তো ভুল চিকিৎসা দিচ্ছেন আপনি। এই জন্য যে একজন ডাক্তার যেরকম চিকিৎসা দেন, আপনি ওইভাবে চিন্তা করবেন। একজন ফাকিহ যেরকম চিন্তা করেন, হ্যাঁ, উনি হাদিস জানেন, ঠিক আছে, কিন্তু উনি কি করেন, উনি দেখেন যে কিভাবে এই সমস্যাটা কিভাবে এসেছে, কি সেই সমস্যা কিভাবে প্রভাব ফেলছে, সমস্যাটা দূর করা যায় কিনা আদৌ, এগুলো নিয়ে আপনি চিন্তা করে দেখবেন। তারপরে দেখবেন যে সবচেয়ে উত্তম সমাধানটা কি হবে ওই মুহূর্তে, ওই লোকের জন্য, সবার জন্য না। এগুলো ইন্ডিভিজুয়ালি, স্পেসিফিকলি ফর দ্যাট টাইম পিরিয়ড। তখন যেমন আমাদের ডাক্তারের ফিল্ডে আমরা যখন প্রেসক্রিপশন দেই, আমরা কিন্তু একই সাথে সবগুলো ওষুধ দিয়ে দিই না, বা এত স্ট্রং ওষুধ দিয়ে দিই না। একজন লোক এসেছে, তার পেটে ব্যথা হচ্ছে, আমরা আগে দেখি ওখানে পেটের মধ্যে আসলে কোনো কিছু আছে কিনা, কোনো টিউমার গ্রো করছে কিনা, নাকি ও পেটে ব্যথা করছে সে আসলে এমন পচা কিছু খেয়েছে যার কারণে একটা ইনফেকশনের মাধ্যমে এটা একটা সমস্যা হচ্ছে এখানে, বা নাকি তার কোনো ধরনের গ্যাস্ট্রাইটিস সমস্যা আছে কিনা, এই যে খাওয়ার পরে অনেকের এই যে বুক জ্বালা করে না, এখানে অ্যাসিডের সমস্যার কারণে। এই যে ডিফারেন্সিয়েশন করে এখানে, পার্থক্যকরণ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে এখানে কেন হচ্ছে এগুলো, তারপরেই তো আপনি সমাধান একটা দিবেন, একটা চিকিৎসা দিবেন। আপনি সমস্যা হয়ে গেছে এই জন্য কি আপনি সবচেয়ে খুব শক্তিশালী যে ব্যথা নিমেষক পেইন কিলার দিয়ে দেবেন নাকি? আপনি দেবেন না। আপনি তার ওই জন্য ওই যে যথেষ্ট একটা ওষুধ দিয়ে দেবেন। যদি সেটা চলে যায়, ঠিক আছে, কিছু আপনাকে কোনো ইন্টারভেনশন করতে হবে না। কিন্তু তারপরে যদি দেখা যায় ব্যথাটা কমছে না, তখন আপনি স্টেপ ওয়াইজ, হ্যাঁ, একটা পেইন লাডার আছে আমাদের, স্টেপ ওয়াইজ আপনি নেক্সট চিন্তা করেন ওইটা দেওয়া যায় কিনা। আপনি প্রথমে কিন্তু মশা মারতে আপনি কামান দাগবেন না, একটা কথা আছে না এরকম? মশা মারতে আপনি কি কামান দিয়ে মশাকে মারবেন? এরকম না। এই জন্য একজন দায়ী ভাই হিসেবে আপনাকে হিসেবে জানতে হবে কার সঙ্গে কথা বলছেন, কোন প্রেক্ষিতে, কোথায়, কখন, এই যে কনটেক্সটটা কি, সে কি মিশরে আছে নাকি আছে এই ফ্রান্সে, হ্যাঁ, সবগুলো এই যে কনটেক্সট না বুঝে আপনি কিন্তু একই সমস্যা কে বলছে, কোথায় বলছে, কখন বলছে, উত্তরটা ডিফারেন্ট হবে। একই সমস্যা কিন্তু কে বলছে, কার কাছ থেকে প্রশ্নটা আসছে, কখন বলছে, এটা কি এখন বলছে নাকি 1400 বছর, 1500 বছর, 2000 বছর আগে এরকম কথা বলছে, কোন কনটেক্সটে বলছে, এই যে তার সিচুয়েশনটা, এটা নির্ভর করে প্রশ্নের উত্তরটা ভিন্ন হবেই। এই জন্য এইসবগুলো, এই যে আল ফিকহুল ওয়াকি, ইলমুল ওয়াকি, এগুলো তো আপনারা তো পড়াশোনা করেই আসছেন, যে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সমস্যার সমাধান দিয়ে থাকেন। এই জন্য আপনার উচিত হচ্ছে এখন আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান কিভাবে ইমপ্লিমেন্ট হবে প্র্যাকটিক্যাল লেভেলে। সৌরভ ভাই যেটা বলছিলেন, জ্ঞান তো আপনাদের আছেই, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যাল লেভেলে কিভাবে করবেন, ওটার জন্য আপনার একটু ফিল্ডে নামতে হবে। আপনি যাবেন, ওইখানে গিয়ে আপনি একটা প্র্যাকটিস করবেন, দেখবেন কোথায় আপনার আরো কিছু ঘাটতি রয়েছে, কোথায় আপনার ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, কোথায় আপনি এটাকে মডিফাই করবেন। অ্যাপ্রোচটা এটা আপনি প্র্যাকটিক্যাল লেভেলে করতে গেলে আপনাকে এটা কাজে নামতে হবে। আপনি রান্না বান্না কিভাবে করতে হয় আপনি বই পড়ে শিখে নিয়েছেন, আপনাকে শেখানো হয়েছে, কিন্তু বাস্তবে যখন গেলেন রান্না করে, ওইখানে গিয়ে আপনি
এই সরঞ্জামগুলো আপনি কোথায় খুঁজে পাচ্ছেন না। এটা আচ্ছা ওই হাঁড়িটা কি ওইখানে নাকি, ওই যে মশলাগুলো কি ওইখানে নাকি ওইখানে, আচ্ছা এই মশলাটা শুনলাম এই পর্যায়ে দেবো, কিন্তু আপনি দিতে যাচ্ছেন এখন আপনার দিতে পারছেন না, আপনি কিভাবে মশলা দেবেন? ওটাকে আপনি মশলা আগে পানিতে দেবেন নাকি পানি দিয়ে মশলা দেবেন? এই যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি করছেন না, এটা সম্ভব হবে না। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যালি এই জ্ঞানটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে ফিল্ডে নামতে হবে। আপনি দেখবেন খ্রিস্টান মিশনারিরা স্পিকার্স কর্নার্সে ফিল্ড ওয়ার্কে আসে, ওখানে এসে দেখে কিভাবে তাদের যুক্তিগুলো কেউ খণ্ডন করতে পারে কিনা, কিভাবে এটা প্রবল কিনা, তারপরে তারা যাবে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবে। ওইখানে গিয়ে কারণ ওরা জেনে গিয়েছে তাদের যুক্তিটা আসলে খণ্ডন করার মতো কিনা, যেটা স্ট্রং ওটা ওখানে ব্যবহার করবে। ওটা আগে করতো, এখন তো এখন হচ্ছে না, কারণ স্পিকার্স কর্নার থেকে যে রিসোর্স গুলো আছে, আমাদের যে আনসার গুলো পাওয়া যায়, এই আনসার গুলো আমাদের ভাই বোনেরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এই পাহাড়ি অঞ্চলে ইন্টারনেট আছে, ফোন আছে, সে কিন্তু ইউটিউব দেখেই কিন্তু এই উত্তরগুলো জেনে নিচ্ছে। এখন মিশনারি ওখানে গিয়ে ঠিক হিমশিম খাচ্ছে, ওরা তাদের এই মানুষকে প্রতারিত করতে পারছে না, কারণ এই উত্তরগুলো আমাদের ভাইদের বোনদের জানা আছে। কিন্তু তারা কিন্তু এটাই করতো, ফিল্ড ওয়ার্ক করতো। আমাদের দায়ী ভাইদের জন্য এরকম আপনি ফিল্ড ওয়ার্কে নামবেন। আপনি আমাদের বিভিন্ন চ্যানেল আছে, ওইখানে গিয়ে ইমাম হাসান ভাই আপনাকে এখন পার্সোনালি বলছি, মাঝে মধ্যে একটু সময় দেন, ওইখানে গিয়ে বলেন ঠিক আছে আমি একটু শুনি, দেখি আমি কোনো উত্তর দিতে পারি কিনা। হ্যাঁ, আমাদের সাথে এখন আছেন মুফতি তাহমিদ আনাস ভাই সাহেব। উনি কেন এসেছেন জানেন? ঠিক এরকম একটা কারণে, যে আমরা দেখি কিভাবে আমাদের এই যে জ্ঞান আমরা অর্জন করেছি আমাদের মাদ্রাসা থেকে এখানে যাওয়ার পরে, এখন প্র্যাকটিক্যাল লেভেলে বিভিন্ন যে প্রশ্নগুলো আসে, কোন আঙ্গিকে আসে, কোন দৃষ্টিভঙ্গি আসে, কোন মডিফিকেশন আসে, কোন প্রসঙ্গে আসে, কিভাবে মানুষ এইগুলো একটু জিলেপির মতো পেঁচিয়ে টেছিয়ে প্রশ্ন করে, এগুলো আমরা এখন শিখে নেই। কারণ অনেক সময় রিয়েল গ্রাউন্ডে যখন ওনার অফিসে আছেন বা মক্তব্যে আছেন, মাদ্রাসাতে আছেন, স্কুলে আছেন, যেখানে থাকে ওইখানে কিন্তু ওইভাবে কিন্তু পেছিয়ে গুড়িয়ে পিছিয়ে জেলাপি মানিয়ে কিন্তু সবাই এরকম প্রশ্ন করতে সাহস পায় না। কিন্তু অনলাইনে তো সবাই পায়। এই যে আমাদের সঙ্গে অনেকে আলোচনা হয়, ওরা কি আসলে এই বয়সের লোক কিনা অনেক সময় বোঝা যায় না। এই যে অবতার নিয়ে আসে, ছদ্মনাম নিয়ে আসে, কে কি আপনি বলতে পারবেন না। এই জন্য এরা এরকম নিজের ইচ্ছা মতো আলোচনা করে যায়, প্রশ্ন করে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি কোনো অফিসে, কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে কলেজে যান, এরকম করার সাহস পান না। এই জন্য আমাদের অনেক আলেম দিনরা এরকম প্রশ্নের সম্মুখীন হন না। এই সামান্য একটা পয়েন্টের জন্য আমাদের মুফতি সাহেব ওনাকে জিজ্ঞেস করেন, উনি এসেছেন ওই আঙ্গিকটা জানার জন্য, যে আমরা দেখি কিভাবে ওরা প্রশ্ন করে। উত্তর তো আমাদের জানা আছে, কিন্তু কিভাবে ওরা প্রশ্ন করে, ওই প্রশ্নটার উত্তরটা কিভাবে দিতে হবে, আমাদের তো একটা স্টক আনসার আছে, আমরা জানি এটা উত্তরটা কি, কিন্তু ওই যে আঙ্গিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন এসেছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন আসার কারণে উত্তরটা কিভাবে হবে, সেই এক্সপেরিয়েন্স উনি এখানে খুঁজছেন, দেখছেন। উনি যে উত্তরটা জানেন না এরকম না, সরাসরি ওনাকে জিজ্ঞেস করে দেখেন। মুফতি আনাস সাহেব ঠিক বলি নাই কি? যে বিষয়টা এরকমই আর কি, মানে একটা অভিজ্ঞতা এখান থেকে অনেক বড় যা এক্সপেরিয়েন্স যাদের আছে, এই এক্সপেরিয়েন্সের আলোকে কিভাবে তারা গ্রহণ করতেছে, কিভাবে নিচ্ছে না, এবং কারা প্রতারণার জন্য আসছে, কারা আসলে অথেন্টিক, তাদের আসলে সংশয় আছে, কারা আসলে ইসলাম জানতে চাচ্ছে, কারা জেনে শুনে ইসলামের বিরুদ্ধে মানে বিভিন্ন ধরনের আঙ্গিকে ঘুরিয়ে পেঁচিয়ে তারা এখানে চেরি পিকিং করতে চাচ্ছে, এই বিষয়গুলো একটা এখানে এক্সপেরিয়েন্স শেয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইমাম হাসান ভাই অনেক আমরা সময় নিলাম আপনার সঙ্গে আলোচনা করার জন্য। অসংখ্য শুকরিয়া, আপনাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এবং আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের ইলম, আমল এবং হায়াতের মধ্যে বরকত দান করুক।